দর্শক, গত ৩ মাস ধরে আমরা বিভিন্ন মহাসাগরে ভেসে ভেসে পৃথিবীর নানা মহাদেশে এবং দ্বীপে ঘুরে বেরিয়েছি। অবশেষে ভাসতে ভাসতে আমরা চলে এসেছি আমাদের প্রিয় বঙ্গভূমি বাংলাদেশের নিজস্ব জলাধারে। যান্ত্রিক জীবনের একঘেয়েমি ও নিরামিষ ক্লান্তি থেকে মুক্তি পেতে আমরা সময় ও সুযোগ পেলেই ছুটে যাই পাহাড় কিংবা সাগরের বিশালতার কাছে। সেটা হতে পারে পার্বত্য কোনো অঞ্চল কিংবা সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার অথবা সেন্ট মার্টিন। আমাদের প্রিয় বাংলাদেশের বিস্তীর্ণ সীমানা ঘিরেও রয়েছে বিশাল সাগরের হাতছানি। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কোল ঘেঁষেই গড়ে উঠেছে আমাদের উপকূলীয় অঞ্চল, আর সেটা হলো বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। উপসাগর হলেও সমৃদ্ধের দিক থেকে মহাসাগরের কোনো অংশে কম নয় আমাদের এই বঙ্গোসাগর। এই উপসাগরের প্রভাব আমাদের জীবনে যে কত ব্যাপক তা বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের নীল জলরাশির বিশালতা ও তার ঐশ্বর্য সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশের উত্তরমুখী যাত্রায় এশিয়ার সাথে সংযুক্ত হওয়ার ফলে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছিল। এর আয়তন প্রায় 21,72,000 বর্গ কিলোমিটার এবং এটি বিশ্বের বৃহত্তম উপসাগর। এই জলরাশির গড় গভীরতা 8,500 ফুট বা 2,600 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 15,400 ফুট বা 4,694 মিটার। ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশে বিস্তৃত এই উপসাগর অনেকটা ত্রিভুজ আকৃতির। এটি আরব সাগরের পরে ভারত মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম উপবিভাগ। এর পশ্চিমে শ্রীলঙ্কা এবং ভারতের পূর্ব উপকূল, উত্তরে বাংলাদেশ, উত্তর পূর্বে মিয়ানমার উপদ্বীপ ও থাইল্যান্ড, সর্বপূর্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে মালয় উপদ্বীপের উত্তর অংশ পর্যন্ত 3 দিক দিয়ে আবদ্ধ। শ্রীলঙ্কার দক্ষিণে দন্দ্রাচূড়া থেকে পূর্বে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্ত পর্যন্ত বঙ্গোপসাগরের সীমানা। বাংলাদেশ ও ভারতের অনেক বিখ্যাত ও বড় বড় নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের পদ্মা ও মেঘনা এবং ভারতের মহানদী গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদী অন্যতম। এছাড়াও মিয়ানমারের ইরাবতী নদীও বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বিশ্বের 28তম দীর্ঘ ব্রহ্মপুত্র নদ চীন, নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই উপসাগরেই পতিত হয়েছে। প্রাচীন শাস্ত্রে বঙ্গোপসাগরকে বলা হতো মহোদধি অর্থাৎ বিরাট জলাধার। এছাড়াও এটি বঙ্গোসাগর ও পূর্ব সাগর কিংবা কলিঙ্গ সাগর নামেও বিভিন্ন সময় পরিচিত ছিল। প্রাচীন মানচিত্রগুলোতে এই সাগরের নাম লেখা ছিল গ্যাঞ্জেটিকাস বা গ্যাঞ্জেটিকাস সাইনাস, যার অর্থ গঙ্গা উপসাগর। এত নাম থাকার পরও কেন শেষমেশ এই উপসাগরের নাম বঙ্গোপসাগর হলো? প্রাচীনকাল থেকে আরব দেশগুলোর সাথে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল সমুদ্রপথ। সপ্তদশ ও অষ্টাদশ শতকেও বাংলা ছিল সমৃদ্ধশালী এক দেশ। তখন এই অঞ্চলে চট্টগ্রাম এবং সপ্তগ্রাম নামে 2টি বন্দর গড়ে উঠেছিল। সপ্তগ্রাম পরবর্তীতে হুগলি এবং সবশেষ কলকাতায় গিয়ে থিতু হয়। আরবীয় নাবিকরা বাংলায় আসার পর থেকে এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় সমুদ্রের প্রভাব ক্রমেই বাড়তে থাকে। অন্যান্য উপকূলীয় মানুষদের তুলনায় জাহাজ নির্মাণ থেকে শুরু করে জাহাজ পরিচালনায় বাঙালি জাতি হয়ে ওঠে অনেক বেশি সুদক্ষ। তখন থেকেই বঙ্গীয় এই সমুদ্র অঞ্চলটির সাথে বঙ্গ নামটি সংযুক্ত হতে থাকে। তাছাড়া ব্রিটিশ আমলেও ব্রিটিশ বাণিজ্য জাহাজে বাঙালিদের ছিল আধিপত্য। এসব কারণেই ব্রিটিশরা এই উপসাগরকে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর নামকরণ করতে কোনো দ্বিধা করেনি। বঙ্গোপসাগরের পূর্ব দিকে রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এটি বঙ্গোপসাগরের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ। এই অঞ্চলে ছড়িয়ে থাকা ছোট বড় মিলিয়ে প্রায় 572টি দ্বীপের মধ্যে 37টি দ্বীপে জনবসতি রয়েছে, যার সবগুলোই ভারতের অন্তর্ভুক্ত। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। জেনে অবাক হবেন, আন্দামান নিকোবর এবং মিয়ানমারের দ্বীপপুঞ্জে বেশ কিছু কাদামাটির আগ্নেয়গিরি আছে, যা মাঝে মাঝেই সক্রিয় হয়ে ওঠে। এছাড়া মেরগুই ও চিদুবা দ্বীপপুঞ্জে বেশ কিছু দ্বীপ রয়েছে মিয়ানমারের অধীনে। বাংলাদেশের অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরে কোনো দ্বীপপুঞ্জ না থাকলেও মূল ভূখণ্ডের কাছাকাছি ছোট বড় মিলিয়ে প্রায় 36টির বেশি দ্বীপ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত হিসেবে স্বীকৃত কক্সবাজার বঙ্গোপসাগর উপকূলেই অবস্থিত। এই সৈকতের দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। এই সাগরের পারে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সমুদ্র সৈকত হল কুয়াকাটা। বঙ্গোপসাগরের উপকূলে থাকা ভারতের উল্লেখযোগ্য সমুদ্র সৈকত হল দীঘা, পুরী, বকখালি,
মন্দারমণি, বিশাখাপত্তনম ও মেরিনা সৈকত। এছাড়া মিয়ানমারের নাগাপালি ও শ্রীলঙ্কার ওরুগ্রাম বঙ্গোপসাগরের জনপ্রিয় দুটি সমুদ্র সৈকত। বৈশ্বিক সমুদ্র যোগাযোগের অন্যতম প্রধান রুট হল এই বঙ্গোপসাগর। তাই সামুদ্রিক যোগাযোগের স্বার্থে এই অঞ্চলে গড়ে উঠেছে পৃথিবী বিখ্যাত বেশ কয়েকটি সমুদ্র বন্দর। এই সাগরের তীরে বাংলাদেশের প্রধান দুটি সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলা বন্দর স্থাপন করা হয়েছে। এছাড়া পটুয়াখালী জেলায় বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে তৈরি করা হয়েছে পায়রা বন্দর। বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা ভারতের বন্দরগুলো হল কলকাতা, চেন্নাই, কুদ্দালোর, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, পন্ডিচেরি ও কাকিনাড়া। বঙ্গোপসাগর তীরে মায়ানমারের সর্ববৃহৎ শহর ও সমুদ্র বন্দর হল ইয়াঙ্গুন। কলম্বো এবং ত্রিঙ্কোমালি শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দরগুলো দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বঙ্গোপসাগরের কোনো বিকল্প নেই। বাংলাদেশের আমদানি রপ্তানির কাজে প্রতি বছর প্রায় ৩,০০০ জাহাজ এই উপসাগর দিয়ে বিভিন্ন মহাসাগরে যাতায়াত করে। এছাড়া ভারতের সমুদ্র বাণিজ্যের এক বিশাল অংশ সরাসরি বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল। বঙ্গোপসাগর বিশ্বের ৬৪টি বৃহত্তম জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি, আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ৫টি সামুদ্রিক দেশগুলোর মধ্যে একটি। প্রতি বছর এই সাগর থেকে ৬ মিলিয়ন টনেরও বেশি মাছ ধরা হয়, যা দেশের মোট উৎপাদনের প্রায় ১৮% এবং বিশ্বের মোট উৎপাদনের ৭%। বিশ্বের প্রায় ৩১% জেলে বঙ্গোপসাগরের আশেপাশেই বসবাস করেন। এই সাগর অসংখ্য প্রজাতির চিংড়ি ও মাছের অনুকূল আবাসস্থল। উপসাগরের সর্বত্রই জলজ প্রাণী, বিশেষ করে কাঁকড়া, শামুক জাতীয় ছোট ছোট সামুদ্রিক প্রাণী, ঝিনুক, শিল, হাঙ্গরে পরিপূর্ণ। তবে কিছু কিছু বিশেষ স্থানে মাছের ঘনত্ব অধিক হারে বজায় থাকে বলে এই স্থানগুলোকে গুরুত্বপূর্ণ মৎস্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। বঙ্গোপসাগরে এ পর্যন্ত এমন 4টি মৎস্যক্ষেত্র শনাক্ত করা গেছে। বাংলাদেশের সমুদ্র সীমায় প্রায় 475 ধরনের মাছ পাওয়া যায়। বঙ্গোপসাগর শুধু মৎস্য অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়। সমুদ্রের গভীরে অত্যধিক জৈব কার্বনের কারণে এই অঞ্চলটি তেল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ। মার্কিন জিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী শুধু অগভীর সমুদ্রেই ৮.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। এছাড়া সাগরবক্ষের ১০ ও ১১ নম্বর ব্লকে ৫ ট্রিলিয়ন ঘনফুট পরিমাণ গ্যাস মজুদের কথা প্রাথমিকভাবে জানা যায়। বঙ্গোপসাগরে প্রায় ১৩ রকমের ভারী খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৮টি অত্যন্ত মূল্যবান। এছাড়াও প্রায় ১.৭৪ মিলিয়ন টন খনিজ বালুর সমাহার রয়েছে বাংলাদেশের সমুদ্র উপকূলে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, যা সুন্দরবন নামে পরিচিত। অবশ্য এই বনভূমিটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যেই অবস্থিত। বাংলাদেশের অংশে সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের অতলে রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড বা গঙ্গা খাদ। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গভীর খাদ হিসেবে পরিচিত। সোয়াচ অফ নো গ্রাউন্ড খাদের গভীরতা প্রায় ৪,০০০ ফুট আর প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার। সাগর অভিমুখে এই খাদ প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত অবিচ্ছিন্নভাবে বিস্তৃত। সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি সংরক্ষিত স্থান, একটি সামুদ্রিক অভয়ারণ্য এবং সামুদ্রিক প্রাণীর নিরাপদ প্রজনন কেন্দ্র। তিমি, হাঙ্গর ও কচ্ছপ সহ পাপাস ডলফিন, পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন, গোলাপি পিঠের ইন্দো প্যাসিফিক ডলফিন এবং মসৃণ পিঠের পাখনাহীন ডলফিনের নিরাপদ আবাসস্থল এই গিরিখাত। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হবার মধ্য দিয়ে বাংলাদেশের অর্জিত বিস্তীর্ণ সমুদ্রসীমা সাগর অর্থনীতির বিশাল সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে। তবে দুশ্চিন্তার কারণ হল সাগরের বুকে পেট্রোলিয়ামবাহী ট্যাঙ্কার চলাচল, বন্দরে তেল খালাস এবং পেট্রোলিয়াম প্রক্রিয়াজাত কারখানা থেকে নির্গত বর্জ্যের কারণে বঙ্গোপসাগরে দূষণ ঘটছে নিয়মিত। মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ এবং উপকূলীয় বিভিন্ন বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক, বঙ্গোপসাগরে নিক্ষেপের ফলে সমৃদ্ধ মৎস্যক্ষেত্র হুমকির মুখে পড়ছে। এছাড়াও বঙ্গোপসাগরের অভ্যন্তরে প্রায় ৬০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে একটি ডেথ জোন রয়েছে। এই জোনে অক্সিজেনের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। তাই এই ডেথ জোনের ব্যাপ্তি বাড়তে থাকলে
বা সমুদ্রের বাস্তুতন্ত্রের সামান্য ভারসাম্যহীনতা বঙ্গোপসাগরকে প্রতিবেশী আরব সাগরের মতো অক্সিজেনহীন করে তুলতে পারে, যার ফলে মাছের উৎপাদন কমে যাওয়া থেকে শুরু করে উপকূলের উপর নির্ভরশীল এই অঞ্চলের সিংহভাগ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক স্থানচ্যুতি সহ গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। তাই জীবন ও জীবিকার স্বার্থে সেটা কখনোই হতে দেওয়া উচিত হবে না। তো দর্শক, কেমন লাগলো আজকের কন্টেন্ট? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।